সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের আইন বিষয়ক প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি অনার্স ল 401 পাবলিক ইন্টারন্যাশনাল ল কোর্সে আজকের আলোচনায় আলোচক হিসেবে আমি আপনাদের সাথে আছি রিচিমণি প্রমা, শিক্ষক আইন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এবং এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে আরও উপস্থিত আছেন জনাব বায়েজিদ হোসেন, শিক্ষক আইন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এলএলবি অনার্স ল 401 পাবলিক ইন্টারন্যাশনাল ল কোর্সে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক আইনের ভিত্তি এবং প্রাসঙ্গিক মতবাদসমূহ। আজকের এই শিরোনামের আলোচনায় যেসব বিষয় সম্পর্কে আমরা জানব তা হচ্ছে আন্তর্জাতিক আইনের প্রকৃতি, আন্তর্জাতিক আইনের ভিত্তি এবং প্রাসঙ্গিক মতবাদসমূহ, এবং বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই সম্পর্কিত কোনো বিখ্যাত মামলা থাকলে আমরা সেটিও জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটি রাষ্ট্রের জন্য তার রাষ্ট্রীয় আইন গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক আইনের ভূমিকাও অনস্বীকার্য। আন্তর্জাতিক আইন কেবলমাত্র একটি রাষ্ট্রের নয়, বরং তা রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে প্রত্যেকটি রাষ্ট্রের নাগরিকদের অধিকার এবং কর্তব্য নিয়ে কথা বলে। রাষ্ট্রীয় আইনকে আন্তর্জাতিক আইন প্রভাবিত করে, আবার কখনো কখনো আন্তর্জাতিক আইনও রাষ্ট্রীয় আইন দ্বারা প্রভাবিত হয়। এই যে প্রভাবিত করার ক্ষমতা এবং প্রভাবিত করার মাধ্যমে তাদের মধ্যে যে সম্পর্ক, এটি আসলে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যকার সম্পর্কের মূল মন্ত্র। চলুন আর দেরি না করে আমরা আজকের মূল অনুষ্ঠানে চলে যাই। স্যার, প্রথমে আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে আন্তর্জাতিক আইনের প্রকৃতি কীরকম, বা আন্তর্জাতিক আইনকে আসলে আইন বলার যৌক্তিকতা আছে কিনা। আমরা জানি যে আন্তর্জাতিক আইনকে আমরা কমান্ড অফ দ্য সোভরেইন বলে থাকি, কিন্তু এটি কি শুধুমাত্রই কমান্ড অফ দ্য সোভরেইন, নাকি পজিটিভ মডেলটি হিসেবেও একে আখ্যায়িত করা যায়? আপনার প্রশ্নের মধ্যে কিন্তু আপনি অনেকটা উত্তরের অবতারণা করেছেন। যেমনটি আপনি বললেন যে আন্তর্জাতিক আইনকে আমরা আইন বলবো কিনা, এই প্রশ্ন যখন উঠবে তখনই আমাদের একটু ভাবতে হবে আইন বলতে আমরা দেশীয় প্রেক্ষাপটে কি জানি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা সেই প্রতিফলন পাই কিনা। দেখুন, আন্তর্জাতিক আইন প্রণয়নের প্রক্রিয়া এবং দেশীয় আইনের আইন প্রণয়নের প্রক্রিয়া কিন্তু একরকমের নয়। এখানে শিক্ষার্থীদের জন্য একটু বলে রাখা ভালো, আন্তর্জাতিক আইনের যে উৎসগুলো আমরা যদি চিন্তা করি তাহলে আন্তর্জাতিক চুক্তি, বিভিন্ন আন্তর্জাতিক প্রথা, তারপরে পারস্পরিক যে বিরোধ নিষ্পত্তির জন্য যে সমস্ত জুডিশিয়াল মেকানিজম, সেখানে যে আদালতের যে রায়, ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং অন্যান্য ইন্টারন্যাশনাল আরবিট্রেশনগুলো, এক্সপার্ট ওপিনিয়ন আসতে পারে এখানে। কিন্তু এখানে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে দেশীয় আইনের ব্যাপারগুলো এর সাথে কিন্তু অতটা মিল আমরা খুঁজে পাই না। দেশীয় আইনে কিন্তু আমাদের এর এনফোর্সেবিলিটি, এর প্রণয়ন এবং প্রয়োগ দুইটার ক্ষেত্রে কিন্তু একটা কঠোরতা দেখতে পাই। যদি কোনো পক্ষ বা কোনো একজন নাগরিক যদি দেশের আইন মানতে না চান, রাষ্ট্র কিন্তু তাকে বাধ্য করতে পারে, কোনো সম্মতির কোনো বিষয় নেই। কিন্তু আন্তর্জাতিক আইনে, আন্তর্জাতিক আদালতে কোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে উভয় পক্ষকে কিন্তু সম্মত থাকতে হয় যে হ্যাঁ, আন্তর্জাতিক আদালত যদি কোনো রায় দেন আমরা সেই রায় মেনে নেব। আদারওয়াইজ একতরফাভাবে আন্তর্জাতিক কোনো আদালত থেকে বা কোনো ট্রাইব্যুনাল থেকে বা কোনো আরবিট্রেশন থেকে কোনোভাবেই একতরফাভাবে কোনো রায় চাপানোর প্রসঙ্গতই কোনো সুযোগ আন্তর্জাতিক আইনে না থাকায় অনেকে আক্ষেপ করে বলেছেন যে আন্তর্জাতিক আইন আসলেই যেমনটি বলেন আইন কিনা। যেমন হল্যান্ডের সেই বিখ্যাত কথা, ইন্টারন্যাশনাল ল ইজ দ্য ভ্যানিশিং পয়েন্ট অফ জুরিসপ্রুডেন্স। আন্তর্জাতিক আইন হলো জুরিসপ্রুডেন্স। যদি আইন হয়ে থাকে তাহলে আন্তর্জাতিক আইন বললে কোনো আইন নেই, এটা ভ্যানিশড। তো সেই প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তাহলে আন্তর্জাতিক আইন যে ভ্যানিশিং কিনা, আন্তর্জাতিক আইন জুরিসপ্রুডেন্সের অর্থের মানদণ্ডে আইন কিনা, সেটি শুধু যে অস্টিনস যে কনসেপ্ট, যেমনটি আপনি বললেন যে ল ইজ দ্য কমান্ড অফ দ্য সোভরেইন, সার্বভৌম শাসকের আদেশই আইন, আদেশ করলেই সেটা আইন হবে। কেউ যদি স্বেচ্ছায় সম্মতিক্রমে যদি কোনো আইন প্রণয়ন করে থাকেন তো সেটা তো আরও গণতান্ত্রিক। আন্তর্জাতিক আইনে এখানে তো কোনো এক রাষ্ট্রের অসম্মতি থাকলে সেই রাষ্ট্রের উপরে চাপাতে পারছি না। অর্থাৎ আমরা যদি এখানে খেয়াল করি ইউএন চার্টার,
পৃথিবীর প্রায় সব স্বাধীন রাষ্ট্র ইউএন চার্টারকে তারা স্বাক্ষর করেছে এবং র্যাটিফাই করেছে। আমরা ইউডিএইচআর এর কথা বলতে পারি, আইসিসিপিআর এর কথা বলতে পারি। এরকম অনেক আন্তর্জাতিক সংগঠন রয়েছে যেখানে রাষ্ট্রগুলো সম্মতি দিয়ে তার একত্রিতভাবে আন্তর্জাতিকভাবে তার যাবতীয় কার্যকলাপ, সুসম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক সবই চালিয়ে যাচ্ছে। এটি তো আরও বেশি, যেহেতু সমঝোতার ভিত্তিতে, অর্থাৎ সবাই সম্মতি দিচ্ছে, এটা এর গণতান্ত্রিক চরিত্রটা কিন্তু রাষ্ট্রীয় আইনের চেয়ে আরও বেশি কঠোর। এখানে চাপাচাপির জোর করার কিছু নেই, সবাই সবার মতের যে প্রতিফলন ঘটছে। যেমন সার্ক চার্টারে এমন কিছু নেই যে সার্ক কান্ট্রিগুলোর মানে ইচ্ছের বাইরে ছিল, সার্ক চার্টার নিজে নিজে সেগুলো সার্ক চার্টারের মধ্যে যুক্ত হয়েছে সেই শর্তগুলো। নিশ্চয়ই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো সেখানে এই বিন্দুতে বা এই প্রসঙ্গে একমত হয়েছে বলেই কিন্তু সার্ক চার্টার আমরা পেয়েছি। ন্যাটো চার্টারের কথা বলতে পারি, একই কথা। নর্থ আটলান্টিক কান্ট্রিগুলোর সামরিক যে সুরক্ষার জন্য তারা যে এই যে সামরিক জোট করেছে, সেখানে কিন্তু কোনো একটা রাষ্ট্রকে বাদ দিয়ে না, সমস্ত রাষ্ট্র কিন্তু তার ইচ্ছের প্রতিফলন ঘটিয়েছে তার মধ্য দিয়ে। অর্থাৎ এখানে সার্বভৌম কর্তৃপক্ষ নেই আন্তর্জাতিক আইনে, যতটা আমরা দেশীয় আইনে আমরা দেখে থাকি। তার অর্থ এই নয় যে আমরা তার এই যে পজিটিভ যে মোরালিটির যে কথাটা আপনি বললেন, তার শক্তিকে, তার কন্ট্রিবিউশনকে আমরা অস্বীকার করতে পারছি না। যদি আন্তর্জাতিক আইন যদি এভাবে না থাকতো, তাহলে আমাদের দেশের যে একটা দেশ ভৌগোলিক পরিবেশের মধ্যে এককভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক হতে পারে, কূটনৈতিক সম্পর্ক হতে পারে, অর্থনৈতিক সম্পর্ক হতে পারে, আমাদের দ্বিপাক্ষিক সাংস্কৃতিক যোগাযোগ হতে পারে, স্কলারশিপ, শিক্ষাগত সব কিছু হতে পারে। এই সব কিছু যদি মনে করুন আন্তর্জাতিক আইন নেই, তাহলে বাংলাদেশকেই সব কিছু করতে হবে। বাংলাদেশের যে তৈরি পোশাক বাংলাদেশের মানুষকেই পরতে হবে। বাংলাদেশের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আমরা সেগুলো পাই না, সেগুলোকে ঔষধ বলুন বা আবিষ্কৃত যে কোনো যে বিষয় বলুন, আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, এক্সপোর্ট করতে হয়। বাণিজ্যিক বা আন্তর্জাতিক আইন কোনো সম্পর্ক ছাড়া এটা সম্ভব নয়। আমাদের পৃথিবীর অন্য দেশগুলোতে যে লাল সবুজের পতাকা উঠছে, তা আন্তর্জাতিক আইন ছাড়া এটা অসম্ভব। আমাদের কূটনৈতিক পাড়াগুলোতে অন্য দেশের পতাকা উঠছে কিসের জন্য? এটা সমঝোতার ভিত্তিতে, এটা ভিয়েনা কনভেনশন ছাড়া এটা অসম্ভব হয়েছে। কাজেই আমরা আন্তর্জাতিক আইনকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারছি না। ধন্যবাদ স্যার আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আমরা প্রত্যেকেই জানি যে আন্তর্জাতিক আইনের ভিত্তি কিন্তু তার মতবাদ সমূহের উপরে দাঁড়িয়ে আছে। মতবাদ, বিভিন্ন দার্শনিকের মতবাদ যদি না থাকতো, তাহলে আন্তর্জাতিক আইন আজকে যে অবস্থানে আছে সেই অবস্থানে হয়তো আসতো না। আমরা প্রকৃতপক্ষে স্যার তিনটি মতবাদের কথা জানি: প্রত্যক্ষ মতবাদ, প্রকৃতি মতবাদ এবং নব্যগ্রাসিয়ান মতবাদ। আপনার কাছে স্যার আমরা জানতে চাচ্ছি যে প্রকৃতি মতবাদ এবং প্রত্যক্ষ মতবাদ, এই দুটি মতবাদের মধ্যে সাদৃশ্য কোথায়, বা এই দুটির সম্পর্কে যদি স্যার আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। জি, ধন্যবাদ। দেখুন, যখন আমরা প্রকৃতি মতবাদ বলছি, ন্যাচারাল ল স্কুল বলছি, তখন এর অর্থ দাঁড়ায় আন্তর্জাতিক আইনকে কেমন চাই আমরা, কেমনটি হওয়া উচিত। প্রকৃতিবাদীদের ধারণা হলো আন্তর্জাতিক আইনকে হতে হবে প্রকৃতির মতো। প্রকৃতি যেমন তার ঢেলে সমস্ত সব জায়গায়, প্রকৃতির মধ্যে বৈচিত্র্য আছে, মানে আইন হতে হবে প্রকৃতির মতো এরকম প্রসারিত, প্রকৃতির মতো বৈচিত্র্যময়, প্রকৃতির মতো এটা ইনক্লুসিভ। এই যে আমরা হেগেলের কথার যদি আমরা প্রথমে চিন্তা করি, হেগেল কিন্তু বলছে যে প্রকৃতিই আইন, মানুষের যুক্তিই আইন। স্টোইকদের বক্তব্য হলো যে মানুষের যা কিছু সুন্দর তা সবই মানুষের যুক্তি, মানে সৌন্দর্য যৌক্তিকতার বাইরে কোনো সৌন্দর্য নেই। অর্থাৎ আইন কিন্তু সেই র্যাশনাল বিষয়টাকেই কিন্তু ধারণ করা উচিত প্রকৃতি মতবাদ অনুযায়ী। আমরা যদি সেই আমরা হুগো গ্রোসিয়াসের কথা যদি চিন্তা করি, হুগো গ্রোসিয়াসের সেই 1609 সালের তার সেই মেরে লাইবেরাম, এই গ্রন্থে তিনি কিন্তু একটা বিষয় বারবার বলতে চেয়েছেন, এই যে আন্তর্জাতিক আইনের একটা অংশ সমুদ্র আইন যে বলে আমরা যে 1982 সালের কনভেনশনটা দেখে থেকে, তার কিন্তু অনেক ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে হুগো গ্রোসিয়াস নামটি জড়িত। হুগো গ্রোসিয়াস তিনি প্রথম ঘোষণা করেন যে সমসাময়িক কালে তিনি দেখছেন যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলো মহাসাগরগুলোকে নিজেদের মতো করে কক্ষিগত করে নিয়ে অন্য রাষ্ট্রের মুক্তভাবে চলাচলের অধিকারটি হরণ হচ্ছে এখানে। তখনই কিন্তু হুগো গ্রোসিয়াস ঘোষণা দিলেন, যেহেতু মহাসাগরের বিস্তৃতি সমগ্র পৃথিবীব্যাপী, পৃথিবীর সকল অঞ্চলকে ছুঁয়ে আছে, তাই পৃথিবীর সকল মানুষের এই মুক্ত সাগর দিয়ে এই মহাসাগর দিয়ে বিচরণ করার প্রকৃতির মতোই একটা অবাধ স্বাধীনতা সবার থাকা উচিত। এই যে হুগো গ্রোসিয়াসের বক্তব্য, যদিও তিনি মারাত্মকভাবে তিনি রাষ্ট্রের
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমালোচিত হন বিভিন্ন জায়গায়, এটা বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স যে কথা বলার যে সাহসিকতা, এটা কিন্তু এই প্রমাণ করে যে এই যে আইনকে যে প্রকৃতিবাদীর যে ধারণা, যে প্রকৃতির মতো সবাইকে ধারণ করতে হবে, সবার যৌক্তিকতাকে সম্মান জানাতে হবে, আন্তর্জাতিক আইনকেই ঠিক তেমনটি হওয়া উচিত, প্রকৃতিবাদের যে ধারণাটি। এখন আমরা যদি দ্বিতীয় ধাপে এসে যদি আমরা পজিটিভ মোরালিটি, প্রত্যক্ষবাদের দৃষ্টিভঙ্গিগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এখানে মূলত কয়েকটি বিষয় এখানে সবচেয়ে বেশি ইন্টারঅ্যাক্টিভ রোল প্লে করে। তার প্রথমেই হচ্ছে যে এই আইনটি হতে হবে অবশ্যই এটা প্রকৃতির ব্যাপার নয়, আইন হতে হতে যৌক্তিকতা, র্যাশনালিটি, অর্থাৎ আইনটি হতে হবে মানে যে আইন তৈরি করা হবে আন্তর্জাতিক আইনে তা একদিকে যেমন প্রকৃতির মতো, আবার প্রত্যক্ষবাদীদের বক্তব্য বলে এটা হলো যৌক্তিক হতে হবে, র্যাশনালিটি হতে হবে। অর্থাৎ আন্তর্জাতিক আইন এমনভাবে কোনো আইন হবে না যা ওই সাধারণ মানুষের ইচ্ছে অনিচ্ছের কোনো প্রতিফলন ঘটবে না। অর্থাৎ রাষ্ট্রসমূহ সম্মতি প্রদানের ক্ষেত্রে অবশ্যই নিজ রাষ্ট্রের স্বার্থের কথা তারা মাথায় রাখবেন। অবশ্যই বাংলাদেশ সরকার বা পৃথিবীর যে দেশেই সরকার হোক না কেন ওই জনগণের ইচ্ছে অনিচ্ছের বাইরে গিয়ে কিছু করবে না, এটিই প্রত্যাশিত। আবার আন্তর্জাতিক আইন অনাকাঙ্ক্ষিতভাবে কোনো কিছু করবে না। আমি আন্তর্জাতিক আইনের পক্ষ নই, কিন্তু আন্তর্জাতিক আইন আমার উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়াটা এটাও কতটা মানে গ্রহণযোগ্য, সেটাও কিন্তু পজিটিভ মোরালিটির একটা অংশ এটা। আবার আইন করলে সেটা সবাইকে মানতে হবে, চুক্তি করলে এটাকে অস্বীকার করা যায় না। এই প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গির এটা আরেকটা বহিঃপ্রকাশ। আপনি একটা আন্তর্জাতিক চুক্তি করলে হঠাৎ করে বললেন আমি চুক্তি মানি না, এটা তো হবে না। প্রফেসর ওপেনহেইমে বলে গেছেন যে রাষ্ট্রসমূহ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলেও তারা কিন্তু আন্তর্জাতিক আইনের অস্তিত্বকে অস্বীকার করেন না। অর্থাৎ অনেক সময় আমরা যেমন দেখি যে রাশিয়া আন্তর্জাতিক যে নিউক্লিয়ার চুক্তি থেকে কিন্তু বেরিয়ে আসছে, ইরান এই যে পরমাণু অস্ত্র সংক্রান্ত যে অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশনের যে রেস্ট্রিকশন ছিল তা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে, কিন্তু তাই বলে কিন্তু একথা বলেনি যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন বলে কিছু নেই, এটা ইল্লিগাল। কিংবা রাশিয়ার যে পরমাণু অস্ত্র সংক্রান্ত রাশিয়ার যে ঘোষণা দিয়ে বেরিয়ে হয়ে আসা, এটাও কিন্তু সেই একই ধারাবাহিকতার ব্যাপার। অনেক রাষ্ট্রই কিন্তু রোম স্ট্যাটিউট স্বাক্ষর করেনি, পাকিস্তান স্বাক্ষর করেনি। তো পাকিস্তান কিন্তু যুক্তি, আবার আমরা দেখি মিয়ানমার কিন্তু জেনোসাইড কনভেনশনে কিন্তু মিয়ানমার তার পক্ষ নেয়নি। আবার বাংলাদেশ কিন্তু ইউএনএইচসিআর চার্টারকে কিন্তু স্বাক্ষর করেনি। অর্থাৎ একটা রাষ্ট্র আন্তর্জাতিক আইনের কতটুকু নেবে না নেবে তার সমীকরণ, এটি আন্তর্জাতিকভাবে অন্য দেশ এই সমীকরণ করতে পারে না। আবার ঠিক একইভাবে কোনো রাষ্ট্রের যখন কোনো মানে স্বাধীনতাকামী জনগোষ্ঠী, ইনসার্জেন্সি অথবা বেলিজারেন্সি যাই বলি না কেন, সশস্ত্র বিদ্রোহে সংগ্রামরত জনগোষ্ঠীর কিন্তু আত্মনিয়ন্ত্রণের অধিকার কতটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায় করবে, এটা পারস্পরিক একটা সমীকরণ, এটা বহির্বিশ্ব থেকে নিয়ন্ত্রণ করার কিছু নয়। তাই সব কিছু মিলে আমরা যদি বলি যে প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গি হলো যৌক্তিকতা নিয়ে কথা বলছে, আর প্রকৃতিবাদী দৃষ্টিভঙ্গির হলো আইন প্রকৃতির মতোই মানে অন্তর্ভুক্তিকরণের একটা প্রক্রিয়া এখানে আন্তর্জাতিক আইনে যুক্ত থাকা উচিত। এটির কম্বিনেশনটাই হয়তো আমরা নিও গ্রোসিয়ান মতবাদ, নিশ্চয়ই আপনার পরবর্তী আলোচনা এটা থাকবে। ধন্যবাদ স্যার। আপনার কথার সূত্র ধরেই বলতে চাচ্ছি, আমরা যেরকম দেখলাম প্রকৃতিবাদীদের কথা ছিল যে প্রকৃতির মতো সবাইকে ধারণ করা, প্রত্যক্ষবাদীদের ছিল যুক্তিবাদী নিদর্শন। ঠিক নব্যগ্রাসিয়ান মতবাদ হচ্ছে প্রকৃতিবাদী এবং প্রত্যক্ষবাদী তাদের মধ্যকার বিরোধ নিরসনের জন্য এই মতবাদটির উৎপত্তি। নব্যগ্রাসিয়ান মতবাদে এইভাবেই বলা হয়েছে যে না, আমরা প্রকৃতিবাদীদেরটাও সাপোর্ট করছি, আমরা যারা হলো প্রত্যক্ষবাদী তাদেরটাও সাপোর্ট করে আমরা একটি সমঝোতামূলক মতবাদে এসে পৌঁছাবো। এটি আসলে স্যার প্রত্যক্ষ মতবাদ, প্রকৃতি মতবাদ এবং নব্যগ্রাসিয়ান মতবাদের মধ্যে সম্পর্ক। স্যার, অনুষ্ঠানে এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই সম্পর্কিত কোনো বিখ্যাত মামলা রয়েছে কিনা? অবশ্যই। আমরা যদি 1840 সালের যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষ্পত্তিকৃত ওই বিখ্যাত একটা মামলা, চার্মিং বেটসি মামলা, ওই মামলার বিষয়টা আমাদের জন্য আজ প্রাসঙ্গিক নয়, কিন্তু মামলার যে বিচার্য বিষয় এবং আদালত যে রায় দিয়েছেন সেটাই আমাদের মৌলিক বিষয় আমাদের আজকের আলোচনায়। তো যুক্তরাষ্ট্রের সেই সময়কার প্রধান বিচারপতি মার্শাল তিনি যুক্তি প্রদর্শন করেন যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস তো একটা স্বাধীন রাষ্ট্রের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান, তো কংগ্রেস তার স্বাধীনভাবে আইন করতে পারে, এটা সত্য, কিন্তু যুক্তরাষ্ট্রের যে কংগ্রেস আইন
প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে এমন কোনো আইন প্রণয়ন করতে পারবে না, এমন কোনো আইন প্রণয়ন করা উচিত নয় যা প্রথাগত এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইনের পরিপন্থী। অর্থাৎ এখানে প্রধান বিচারপতি মার্শালের বক্তব্য হলো যে ইয়েস, সভরেন্টি ইজ দেয়ার, একজন বিচারক বা একজন আইন প্রণেতা তার সব কিছু কাজের ক্ষেত্রে স্বাধীন, কিন্তু যখন কোনো আইন প্রণেতা বা আইন প্রণয়ন করতে গিয়ে যা খুশি তা আইন করতে পারেন না, তার আইনটিকে অবশ্যই প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইনের প্রতি, প্রথাগত আন্তর্জাতিক আইনের প্রতি সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এখানেই কিন্তু সেই ইউস জেন্টিয়াম, আন্তর্জাতিক আইনের যে ইউস কোজেন্সের কথাও যদি বলি, তাহলে কিন্তু সেই বিষয়গুলো আবার এখানে চলে আসছে। আবার এটা তো আমরা যুক্তরাষ্ট্রের আইনের কথা বললাম, বাংলাদেশেও এরকম একটা বিখ্যাত মামলা আছে, প্রফেসর ডক্টর নুরুল ইসলাম ভার্সেস স্টেট অ্যান্ড আদার্স, এটা 52 ডিএলআর-এর মামলা। নিশ্চয়ই আপনি এটা খেয়াল করে থাকবেন, যেখানে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের সেই একই রায় যে মানে এই একটা তামাকজাত পণ্য বিপণন সংক্রান্ত যে তামাক, এই যে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের বিজ্ঞাপন জায়গায় কি করেছে, রেস্ট্রিকশন আরোপ করেনি ততটা বিচার বিভাগের কাছে মনে হয়েছে, যতই সেখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি থাকুক না কেন। কিন্তু শেষমেশ কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বাংলাদেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদস্য, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদস্য হওয়ার কারণে বাংলাদেশ তার প্রতিষ্ঠিত এবং যে সমস্ত চুক্তি, আন্তর্জাতিক আইন, সেগুলোর সাথে কখনোই বাংলাদেশ বিরোধে জড়াতে পারে না। বাংলাদেশের অবশ্যই সম্মান থাকবে আন্তর্জাতিক আইনের প্রতি। এটি কিন্তু বারবার পুনর্ব্যক্ত হয়েছে প্রফেসর ডক্টর নুরুল ইসলাম ভার্সেস স্টেট মামলায়। ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম ছিল আন্তর্জাতিক আইনের ভিত্তি এবং তার মতবাদসমূহ। এই শিরোনামে আমরা যা যা বিষয় আজকে শিখলাম তা হচ্ছে আন্তর্জাতিক আইনের প্রকৃতি, আন্তর্জাতিক আইনের বিভিন্ন মতবাদ, যেরকম প্রকৃতি মতবাদ, প্রত্যক্ষ মতবাদ এবং নব্যগ্রাসিয়ান মতবাদ, এবং সর্বোপরি আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের দুটি বিখ্যাত মামলা নিয়ে জানলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের যদি আমাদের কাছে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। সকলকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।